আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমার পাশেই দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের স্মারক চিহ্ন সারি সারি জাহাজ, এবং এই চট্টগ্রামের দুজন প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞের আজকে আমরা সাক্ষাৎকার নেব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালেব, তিনি আহ্বায়ক হিসাবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি, এবং আমার সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান, তিনি আহ্বায়ক হিসাবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট চট্টগ্রাম শাখার। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে মোতালেব স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। এই যে আমরা চট্টগ্রামে আসলাম, আমরা চট্টগ্রামের বিভিন্ন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি চট্টগ্রামে একজন সুপরিচিত মানসিক রোগের বিশেষজ্ঞ, কিভাবে স্যার এই মানসিক রোগকে আপনি আপনার ক্যারিয়ার হিসাবে নিলেন? আপনার শুরুর জার্নিটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ ডক্টর রয়েল। আমি তখন আসলে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে চাকরি করতাম। স্যার, কত বছর আগের কথা স্যার? 85-86 ওই সময়। তো উপজেলা স্বাস্থ্য প্রকল্পে চাকরি করতাম তখন ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেটার পরিচালক ছিলেন প্রফেসর হেদায়েতুল ইসলাম, তিনি মানসিক রোগের উপর একটা প্রশিক্ষণ পরিচালনা করতেন, 21 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের 14 দিন থাকতো ঢাকায় এবং 7 দিন থাকতো পাবনা মেন্টাল হসপিটালে। আমি ডিজি হেলথ, ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের মাধ্যমে আমি আবেদন করে আমি ওই প্রশিক্ষণের সুযোগ পেলাম। সুযোগ পেয়ে আমি দেখলাম যে প্রশিক্ষণে আমার কয়েকজন পরিচিত বন্ধুবান্ধবও আসে। আমরা সেই সময় 20 জন প্রশিক্ষণার্থী ছিলাম। আমরা খুব মনোযোগের সহিত এবং খুব আন্তরিকতার সহিত ওই মানসিক রোগের 21 দিনের একটা প্রশিক্ষণ নিলাম। প্রশিক্ষণ নেওয়ার পর আমাদের মধ্যে মানসিক রোগ সম্পর্কে একটা পজিটিভ ধারণা জন্ম নিল, যেটা আমাদের ছাত্র জীবনে বা চিকিৎসা জীবনের প্রথম দিকে ওরকম একটা পজিটিভ কোনো ধারণা ছিল না। একটা পজিটিভ ধারণা জন্ম নিল। তা আমরা কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে আমরা মানসিক রোগ বিষয়ে আমরা কেরিয়ার শুরু করব। তো সেই হিসাবে বলতে গেলে ওই ব্যাচের মধ্যেই আমরা 4 জনেই মানসিক রোগের প্রশিক্ষণ নিয়েছি। আমরা পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। তন্মধ্যবশ্য 2 জন বিদেশে চলে গিয়েছেন। সেই ট্রেনিং প্রোগ্রাম থেকে 4 জন? ওই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমরা 4 জন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা পরবর্তীতে আমরা আমাদের কেরিয়ার শুরু করেছিলাম। তারপরে স্যার? তারপরে সেই প্রশিক্ষণের পর যখন প্রশিক্ষণ চলে গেল, উপজেলা লেভেলে চলে গেলাম। তো আমার চাকরি জীবনটা আসলে প্রথম দিকে খুব কষ্টকর ছিল, কারণ আমি ছিলাম ফ্যামিলি প্ল্যানিংয়ের ডেপুটেশনে। ফ্যামিলি প্ল্যানিং থেকে আমরা যারা ডিজি হেলথের আন্ডারে ছিলাম, আমাদেরকে ডেপুটেশনে অনেকটা ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাদেরকে ওই ফ্যামিলি প্ল্যানিংয়ের ডেপুটেশনে নেওয়া হতো। অনেক কষ্ট করে ডেপুটেশন থেকে বের হলাম। বের হয়ে আমি চট্টগ্রাম বিভাগের মানসিক রোগ বিভাগের বহির্বিভাগীয় মেডিকেল অফিসার হিসেবে আমার কাজে যোগদান করলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ। চট্টগ্রাম মেডিকেল কলেজে। আচ্ছা। ওই যোগদানের এক ফাঁকেই যখন সহকারী রেজিস্ট্রারের পরীক্ষা হলো, আমি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা পাশ করে আমি সহকারী রেজিস্ট্রার হলাম। সেটার জন্য আলাদা পরীক্ষা দিতে হতো? আর তখন সহকারী রেজিস্ট্রার হওয়ার জন্য আলাদা একটা পরীক্ষা নেওয়া হতো। আমরা সেই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা যারা সহকারী রেজিস্ট্রার হিসেবে পাশ করেছিলাম তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল। আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখা হয়েছে। সেই থেকেই বলতে গেলে আমার এই মানসিক রোগের জার্নি শুরু হলো আর কি। আচ্ছা স্যার, শফিউল হাসান স্যার, আপনার কাছে আসছি। স্যার, আপনি যদি স্যার আপনার এই মানসিক স্বাস্থ্যকে, এই সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নেয়ার গল্পটা আমাদেরকে একটু শোনান। ধন্যবাদ ডক্টর রয়েল আপনাকে। আমি যখন 3rd ইয়ারে পড়ি ছাত্র জীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজে, তখন আমি দেখলাম আমাদের ট্রেনিং নেওয়ার জন্যে, সাইকিয়াট্রিতে ট্রেনিং নেওয়ার জন্য ছাত্র জীবনে চট্টগ্রামে জেনারেল হাসপাতালে, আপনি জানেন, সেখানে আলাদাভাবে একটা অ্যাসাইলেমের মতো মানসিক রোগীদের রাখা হতো। আচ্ছা। বিশেষ করে বড় মানসিক রোগ, সিজোফ্রেনিয়া, বাইপোলার, এগুলো দিনের পর দিন, মাসের মাস পর পড়ে থাকতো এবং খুবই অবহেলিত, মানুষ রেখে যেত, নিত না। তখন আমার একটা চিন্তা ভাবনা হলো, সারা বাংলাদেশে তো আছেই এবং চট্টগ্রামে মানসিক রোগীদের দুরবস্থা। মানসিক রোগীদের চিকিৎসা করার জন্যে মানসিক রোগের রোগীর বিশেষজ্ঞদের স্বল্পতা ছিল, যার কারণে আমি চিন্তা করলাম যে কিভাবে এই সেক্টরকে উন্নত করা যায়। সেই জন্যে আমি প্রথম সহকারী রেজিস্ট্রার হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যোগদান করি স্বাস্থ্য ক্যাডার হিসাবে। তারপর আমি 1997 সালে তৎকালীন পিজি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ হিসাবে আমি বের হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যোগদান করি। আচ্ছা, তারপরে জার্নিটা স্যার? তারপর আমি দেখলাম যে আমাদের মানসিক রোগ বিভাগে আগে ছিল অ্যাসাইলেমের মতো, পরবর্তীতে একটা নীতিমালা নির্ধারিত হলো যে মানসিক রোগীদের জন্যে আলাদাভাবে না রেখে মডার্ন যে কনসেপ্ট,
সেটার জন্য অন্যান্য ডিপার্টমেন্টের সাথে মানসিক রোগীদেরকেও আলাদা একটা বিভাগ হিসাবে সমন্বিত করা হলো মেডিকেল কলেজে। তো এসেই দেখলাম যে মানুষের যে একটা সোশ্যাল স্টিগমা, একটা কুসংস্কার অত্যন্ত বেশি ছিল, আমার চোখে পড়লো। মানসিক রোগীরা বিজ্ঞানসম্মত চিকিৎসা পেত না। তখন আমি আমার সহকর্মী চট্টগ্রামে কিছু সন্তান, আপনি জানেন, প্রফেসর আব্দুল মোতালেব সহ আমরা একসাথে অনেক জায়গায় কাজ করেছি এবং এই কিভাবে সোশ্যাল স্টিগমা, বিশেষ করে যে কুসংস্কার দূর করা যায়। আপনি জানেন যে চট্টগ্রামে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল হিলার আছে, বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, তারপর অন্যান্য ট্র্যাডিশনাল রিলিজিয়াস। তো চিন্তা করলাম আমরা কনফ্রন্টেশনে না গিয়ে ওনাদেরকে আমরা কাজে লাগিয়ে মানসিক রোগীদের বিজ্ঞানসম্মত চিকিৎসার ব্যাপারে কিভাবে সচেতন করা যায়। সেজন্য আমরা মেডিকেল কলেজে বিভিন্ন প্রোগ্রাম করতাম। আজকে আমি বিশেষ করে বিএপিকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘদিন পরে ওনারা এই ধরনের মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্যে এই যে টেলিভিশনের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন, আমি সত্যি আনন্দিত এবং বিএপিকে, কেন্দ্রীয় বিএমপিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। যাই হোক, অনেক কিছুর পর আমার মনে হয় আমরা চট্টগ্রামবাসীকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, বিশেষ করে মানুষকে সচেতন করার জন্য মানসিক রোগ। অসংখ্য ধন্যবাদ স্যার। সহকারী রেজিস্ট্রার হিসেবে যাত্রা শুরু করেছিলেন, অধ্যাপক হিসেবে এখনও আপনি কাজ করে চলেছেন। আপনি স্যার এই পর্যায়ে এসে আপনি কি মনে করেন, এই সাইকিয়াট্রিতে আসার সিদ্ধান্তটা কি স্যার সঠিক ছিল? ধন্যবাদ। আমি মনে করি আমি সার্থক যে এই পথে এসে, এবং শত বাধা বিপত্তি তো থাকবেই যে কোনো কাজ। আমরা অন্ধকারে ছিলাম মানসিক রোগ সম্পর্কে, সেখান থেকে আমরা কিছুটা হলেও মানুষকে সচেতন করতে পেরেছি। আমরা শত বাধা, বিশেষ করে কুসংস্কার, আপনি জানেন আমাদের দেশ কেন অন্যান্য দেশে, বিশেষ করে চট্টগ্রামে কুসংস্কারটা বেশি ছিল। আমরা মনে করি মানুষকে সচেতন করতে পেরেছি, মানুষ সেবা পাচ্ছে, মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা পাচ্ছে। সেই জন্য আমার মনে করি যে মানুষ অনেক এগিয়ে আসছে। আর বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগের কারণে মানুষ কিন্তু আরও বেশি সচেতন হচ্ছে, বিশেষ করে এই ধরনের প্রোগ্রামগুলির মাধ্যমে। আমি আশাবাদী যে আগামী প্রজন্ম এখন যেভাবে মানসিক রোগ নির্ণয়ের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য এগিয়ে আসছে, অদূর ভবিষ্যতে আমি আশাবাদী বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে মানসিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশা করি। ধন্যবাদ স্যার। প্রফেসর মোতালেব স্যার, আপনার কাছে একই প্রশ্ন যে স্যার আপনি জীবনের এই পর্যায়ে এসে আপনিও সহকারী রেজিস্ট্রার হিসেবে যাত্রা শুরু করেছেন, আপনি অধ্যাপক হিসেবে কাজ করেছেন, বাংলাদেশের বর্তমান সাইকিয়াট্রিস্টদের যে সংগঠন বিএপিকে আপনি কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। তো জীবনের এই পর্যায়ে এসে আপনি আপনার ক্যারিয়ারকে কীভাবে মূল্যায়ন করবেন স্যার? আমি আসলে আমার ছাত্র জীবন থেকেই আমি একটু সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত ছিলাম, লেখালেখির সাথেও জড়িত ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে প্রফেশন হিসেবে সাইকিয়াট্রি চয়েসটা, আমার যে ব্যক্তিগত যে শিল্প সাহিত্যের প্রতি আমার যে অনুরাগ, এটার সাথে আমার মনে হয় যেন সাইকিয়াট্রি সাবজেক্টটা অনেকটা সম্পৃক্ত। যে কারণে আমি ব্যক্তিগতভাবে সাইকিয়াট্রি সাবজেক্টটাকে খুবই এনজয় করতাম, পড়ার সময় ছাত্র জীবনেও খুব এনজয় করতাম। এবং আমি পড়াশোনা শেষ করে আমি চট্টগ্রামেই ফেরত আসলাম এবং আমাকে অন্য জায়গায় যাওয়ারও অনেক সুবিধা ছিল, তারপর আমি যাইনি। যাই হোক, যেহেতু সরকারি চাকরি করেছি এবং চাকরি ক্ষেত্রে আমি বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি করেছি, কুমিল্লা মেডিকেল কলেজে চাকরি করেছি, রাজশাহী মেডিকেল কলেজে চাকরি করেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজে চাকরি করেছি। তারপরও আমি মনে করি যে আমি স্টুডেন্ট পড়ানোর পর, স্টুডেন্ট পড়িয়ে রুগী দেখে আমি খুব সন্তুষ্ট এবং আমি খুব হ্যাপি যে অন্তত আমি আমার কেরিয়ারটা আমি মানসিক রুগীদের সেবার জন্য আমি আমার জীবনের একটা উল্লেখযোগ্য সময় আমি এদিকে ন্যস্ত করেছি। আমি এই জন্য খুব সন্তুষ্ট এবং আমি আল্লাহর কাছেও আমার এই যে শুকরিয়া যে আমি অত্যন্ত সুখী যে অন্তত আমি মানসিক রোগ একজন চিকিৎসক হিসেবে অনেকগুলো অবহেলিত মানুষের চিকিৎসা সুবিধা দিতে পারছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই যে প্রায় 4 দশকের সাইকিয়াট্রিতে আপনার ক্যারিয়ার, 4 দশকের পথ চলা, অনেক চড়াই, অনেক উতরাই, অনেক উত্থান পতন নিশ্চয়ই আছে। আমাদেরকে যদি স্যার কিছুটা গল্প শোনাতেন যে কতটা চ্যালেঞ্জ, অর্থাৎ এই যে 4 দশক আগে আপনারা যখন ক্যারিয়ার শুরু করেন তখন এখানে সাইকিয়াট্রির পরিবেশ কেমন ছিল, মানুষের সচেতনতা কেমন ছিল এই চট্টগ্রাম অঞ্চলে, আপনাদেরকে কতটা চ্যালেঞ্জ পোহাতে হয়েছে আপনাদের সেই মেডিকেল কলেজে বা অন্যান্য পেশাগত জায়গাতে? আমরা যখন আসলে ক্যারিয়ার শুরু করেছিলাম তখন বলতে গেলে সাইকিয়াট্রিতে তেমন চিকিৎসকদের তেমন কোনো আগ্রহ ছিল না, খুব বেশি কেউ আগ্রহান্বিত হচ্ছিল না। যে কারণে আমাকে বলতে গেলে আমি যখন আমার এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমার প্রশিক্ষণকালীন সময়ে একটা উল্লেখযোগ্য সময় আমাকে বহির্বিভাগীয় মেডিকেল অফিসার এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে একসাথে দায়িত্ব পালন করতে হয়েছে। আমাকে সকালবেলা টিচারদের সাথে রাউন্ড দিয়ে রুগীদের চিকিৎসা নিশ্চিত করে আবার দুপুরের আগে আমাকে
বহির্বিভাগে আসতে হতো, বহির্বিভাগে রুগী দেখে বাসায় যেতাম, আবার রাতে যদি ইমার্জেন্সি থাকতো অনকল থাকতো আসতাম। তবে আমাদের জার্নিটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ তখন চিকিৎসকদের মধ্যেও এরকম এই মানসিক রোগ নিয়ে খুব একটা সচেতনতা ছিল না, আর জনসাধারণদের মধ্যে সচেতনতা তো ছিলই না। তো যার ফলে আমাদেরকে মানে চিকিৎসা দিতে গেলে যতটুকু সময় নষ্ট হতো, একটা উল্লেখযোগ্য সময় নষ্ট হতো মানুষকে মোটিভেশনের ব্যাপারে, অন্তত চিকিৎসা গ্রহণ যেন তারা করে, চিকিৎসাটা যেন ঠিকভাবে নেয় এবং আমাদের নির্দেশিত মাত্রায় যেন ওষুধটা ব্যবহার করে। তারপরে যাই হোক, এটা আমাদের একটা অনেকগুলো নেগেটিভিটি, অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়। সামাজিক উপমণ্ডুকতা, কুসংস্কার এগুলো তো আছেই। তন্মধ্যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে চিকিৎসকদের মধ্যে একটা বিশাল অংশ যে সাইকিয়াট্রির ব্যাপারে মানে নানান রকমের বক্র মন্তব্য করে, যেটা শুনে খুব মনে কষ্ট লাগে। রুগীদেরকে নানানভাবে ডিসকারেজ করে, এটা ঘুমের ওষুধ কেন খান, লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে ইত্যাদি নানান জাতের শব্দ তারা উচ্চারণ করেন, তারা না জেনে এগুলো বলেন। কিন্তু সত্যিকার অর্থে যে আমি খুব খুশি, যে আমরা খুব হ্যাপি যে অন্তত আমার প্রফেশন নিয়ে যে আমরা অনেক বেশি মানুষকে অন্তত একটা আনন্দ দিতে পারি, সুখ দিতে পারি, অন্তত শান্তি দিতে পারি চিকিৎসার মাধ্যমে। যে অন্তত রোগ নিরাময় আমরা মনে করি বর্তমানে আমরা যখন শুরু করেছিলাম তখন অল্প কয়েকটা সাইকিয়াট্রপিক মেডিকেশন ছিল, বলতে গেলে আধুনিক মেডিকেশন তেমন খুব একটা ছিলই না। কিন্তু আজকে বিজ্ঞানীর কল্যাণে অনেক ঔষধ বাংলাদেশে এসছে। পৃথিবীর উন্নত দেশে যে সমস্ত ওষুধপত্র পাওয়া যায়, আজকে বিজ্ঞানীর কল্যাণে সব বাংলাদেশেও সেই একই ধরনের ওষুধ পাওয়া যায়। যার ফলে যে আগের দিনের যে ওষুধের যে সাইড ইফেক্টগুলো ছিল, এখনকার আধুনিক যে ওষুধগুলো আসছে বাজারে, এই ওষুধের সাইড ইফেক্ট তুলনামূলকভাবে অনেক কম। যার ফলে আমাদের জন্য চিকিৎসা অনেক সহজ, মানুষের থেকে চিকিৎসা গ্রহণ করা অনেক সহজ, আমরা যারা চিকিৎসা করি আমাদের জন্য অনেক সহজ হয়েছে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের সঙ্গে আরও অনেক কথা বলবো। সময় এসছে আমাদের একটা বিরতিতে যাবার, বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি চট্টগ্রামে এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালেব এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান স্যার। শফিউল হাসান স্যার, আমি আপনার কাছে আবার আসছি। যে প্রশ্ন মোত্তালেব স্যারকে করেছিলাম, আপনাকে একই প্রশ্ন, যে আপনারাও বেশ কয়েক দশকের পথ চলা, তো কেমন চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন আপনাদের সেই সহকারী রেজিস্ট্রার থেকে অধ্যাপক পর্যন্ত আসতে? এই চট্টগ্রাম অঞ্চলে কোর্স করতে ঢাকায় গেছেন, চট্টগ্রামে ক্যারিয়ার করেছেন, আপনার চ্যালেঞ্জগুলো আমাদের একটু শোনাবেন স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সময় যে অতীতের কথা বললেন, তখন অনেক সীমাবদ্ধতা ছিল, কারণ সাইকিয়াট্রিক সংখ্যা কম ছিল, মেডিকেল কলেজের অ্যাকোমোডেশন কম ছিল। বিশেষ করে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথাই বলবো, সেখানে বেড সংখ্যা ছিল মাত্র 15, 10 জন পুরুষ, 5 জন মহিলা। অথচ দেখা যায় আমরা প্রায় 70 থেকে 100 জন রুগীকে ভর্তি করানো লাগতো। এই যে সমস্যাগুলো, এগুলো দূর করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। যার জন্য আমি মনে করি এই যে চ্যালেঞ্জের যেহেতু কথা বললেন, একটা হলো অ্যাকোমোডেশনের সমস্যা, দ্বিতীয় হচ্ছে মানুষের কালচারাল কিছু লিমিটেশন থাকে। মানুষ আমাদের চট্টগ্রামে বিশেষ করে এই স্টিগমা থেকে বের করে আনা খুবই কঠিন ছিল। সেজন্য আমরা সমন্বিতভাবে, বিশেষ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট অতীতে যেমন করেছেন, বর্তমানে আরও বেশি মানুষকে সচেতন করার জন্য, এসব সমস্যা দূর করার জন্য, বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ করার জন্য আপনি যে এখানে আসছেন, মানুষ জানবে, মানুষ উপকৃত হবে। তো এই সমস্যাগুলি বলে শেষ করা যাবে না। আমরা ধীরে ধীরে সরকারের সীমাবদ্ধতার মধ্যে কাজ করে মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি আমরা সার্থক হয়েছি। এবং অনেক রুগীরা বলে যে আপনি অবাক হবেন, সিজিফ্রেনিয়া রুগী সুস্থ হওয়ার পরে, এমন বিদেশি নাগরিকও ছিল যে বলে যে ইউ আর লাইক মাই গড। আবার অনেকে বলে, স্যার আমি তো সুস্থ হয়ে গেছি, আপনার জন্য আমার হয় একটা দিতে হয়। এত বেরিয়ারের পরেও যখন এই মানুষের মনের কথাগুলো যখন শুনি, তখন আরও বেশি উৎসাহিত হই কীভাবে আমরা এত বাধা বিপত্তি উতরায় আমরা মানুষকে সেবা দান করব। আপনি জানেন যে শরীরের রোগগুলি দৃশ্যমান দেখা যায়, মনের রোগগুলো সেরকম দৃশ্যমান না। এই যে ভুল ধারণা মানুষের মধ্যে, এটা দূর করার জন্য সবচেয়ে বেশি দরকার মিডিয়ার এবং যারা সোশ্যাল লিডার, পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার, ট্রেডিশনাল লিডার, তাদেরকে বোঝানো, সচেতন করাই আমাদের প্রথম কাজ ছিল। পাশাপাশি আমরা সরাসরি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে যে ব্যারিয়ার ছিল, এগুলো সরাসরি মানুষকে আমরা বিভিন্নভাবে সচেতন করার সুযোগ পেয়েছি।
তো আমি মনে করি ব্যারিয়ার যতই হোক না কেন, মানুষ যদি আগ্রহ থাকে, মানুষের যদি অদম্য সাহস থাকে, তাহলে যে কোনো কাজ করা যায়। তো বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সেবার জন্য। সেজন্য আমি মনে করি বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাবো, যাতে করে আমরা যা করেছি আমাদের উত্তরসূরিরা যেন আরও বেশি, পূর্বসূরিরা যেন আরও এগিয়ে নিতে পারে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনার মাধ্যমে শুধু দর্শক শ্রোতা সবাইকে আমি আহ্বান জানাবো যে সরকার বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের যে মানসিক রোগী এদেরকে আমরা সুস্থ করতে পারবো, সচেতন করতে পারবো, ডিজিজ বার্ডেন আমরা কমাতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রফেসর মোতালেব স্যার, আপনার কাছে আবার আসছি। স্যার, আমরা তো আপনার ক্যারিয়ার সম্পর্কে শুনলাম, তো আমি আরেকটু জানতে চাই যে চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন আপনারা পড়তেন, সে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তখন এই সাইকিয়াট্রি বা মানসিক রোগের ব্যাপারে কতটা এক্সপোজার ছিল আপনাদের, বা আপনাদের কারিকুলামে কি সাইকিয়াট্রির কোনো অংশ ছিল কি স্যার? সেক্রেটারি আসলে কারিকুলামে এরকম ছিল না। আমরা যখন ছাত্র ছিলাম তখন থার্ড ইয়ারে আমাদেরকে একটা মানসিক ওয়ার্ডে প্লেস করা হতো। তখন মানসিক ওয়ার্ডটা চট্টগ্রাম মেডিকেল কলেজের মূল হাসপাতালের বাইরে আন্দরকিল্লা পাহাড়ের উপর ছিল মানসিক হাসপাতাল ওয়ার্ড এবং চর্মযৌন ওয়ার্ড। তো ওই একটু আগে যেমন শফিন হাসান সাহেব বলছিলেন যে ওইখানে মানসিক রোগীদেরকে বলতে গেলে অনেকটা একটা ড্যাম্পিং স্টেশনের মতো করে রাখা হতো। তো আমরা মেডিকেল কলেজের গাড়িতে করে যেতাম, গিয়ে ক্লাস করতাম। তখন ছিলেন প্রফেসর এস ইউ আহমদ সাহেব, মানসিক বিভাগীয় প্রধান ছিলেন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান বা প্রতিষ্ঠাতা মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর এস ইউ আহমেদ। তো আমরা স্বাভাবিকভাবে মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে যখন বেরিয়ে যেতাম, আন্দরকিল্লা যেতাম, আন্দরকিল্লা থেকে আসতাম, বলতে গেলে আসা যাওয়ার মধ্যেই একটা বিশাল সময় আমাদের নষ্ট হয়ে যেত, যার ফলে ক্লাস খুব বেশি একটা হয়ে উঠতো না। যাই হোক, তখন যেহেতু ছাত্রত্ব আসলে দরকার ছিল যে পরীক্ষা পাস, তো পরীক্ষা পাস করার জন্য আসলে সাইকিয়াট্রি পড়তেই হবে ওরকম কোনো অপরিহার্যতা তখন ছিল না। তবুও এটা আউট অফ ইন্টারেস্ট আমরা দু একটা ডিজিজ সম্পর্কে একটু জানার চেষ্টা করতাম, দু একটা ডেফিনিশন জানার চেষ্টা করতাম। কিন্তু আসলে হ্যাঁ, সেই হিসেবে আজকে বলতে গেলে আজকের দিনের মানসিক রোগের এইটাই একটা মানে সুখের খবর যে অন্তত কোর্স কারিকুলামের মধ্যে একটা মানসিক রোগকে একটা ভালোভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি নিজেও আমার যখন শিক্ষক হিসেবে যখন দায়িত্ব পালন করেছি সরকারি মেডিকেল কলেজে কিংবা বেসরকারি মেডিকেল কলেজে, এক্সামিনার হিসেবে আমরা মেডিসিনের চিকিৎসকদের পাশাপাশি আমরাও 5th ইয়ারের MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিয়েছি। তো বলতে গেলে আমাদের ছাত্র জীবনে সেই রকম কোনো কিছুই আসলে ছিল না, আমরা ওইরকম কিছু পাইনি। তা আমরা নিজের ইন্টারেস্টে আমরা দু একটা ডিজিজ সম্পর্কে জানার চেষ্টা করতাম, বা কিছু সংখ্যক কিছু ডেফিনিশন বা মুখস্থ করতাম, শিখতাম, এটুকুই। মানে মূলত কথা হলো যে আসলে পরীক্ষা পাসের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। ধন্যবাদ স্যার। আরও অনেক কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো। শফিউল হাসান স্যার, আপনার কাছে আসছি যে এই যে চট্টগ্রাম অঞ্চলে আপনি অনেক দিন যাবৎ প্র্যাকটিস করছেন, তো চট্টগ্রাম অঞ্চলে কী ধরনের মানসিক রোগী বেশি দেখা যায়? আসলে এটা বলতে গেলে আমরা পেশাগত জীবনে যা দেখেছি সেখান থেকে আমি বলতে পারি যে আমরা যখন শুরু করি তখন আসলে আমরা দেখলাম যে মানসিক রোগীদেরকে পাগল বলা হয়, তারপরে মানসিক রোগ বিশেষজ্ঞদেরকে পাগলের ডাক্তার বলা হয়। আপনি জানেন যে আমাদের দেশে একটা মানুষকে মানুষ হেয় করার জন্য পাগল, ও তুমি পাগল, এই যে কতগুলো ব্যারিয়ার এসব থাকা সত্ত্বেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু চিকিৎসা নিতে আসতো, এবং আমাদের সবার সহযোগিতার কারণে আমাদের মানুষকে সচেতন করার যে বিজ্ঞানসম্মত উপায়, যার ফলে মানুষজন বিভিন্ন পেশার মানুষজন আমাদের কাছে চিকিৎসার জন্য আসে, দরিদ্র হোক আর ধনী হোক। তবে একটা লিমিটেশন আমরা দেখেছি পেশাগত, বিশেষ করে ধনী লোকজন সোশ্যাল স্টিগমার কারণে মানসিক ডাক্তারের কাছে আসতো না। আচ্ছা। তারপরে মিডল ক্লাস বা গরিব রোগী যারা, ওরা কিন্তু আসে, সরকারি বেসরকারি জায়গায় যায় এবং মানসিক বিশেষজ্ঞদের কাছে যায়। তবে আমি যেটা বলবো, অতীতের চাইতে বর্তমানে আগে মানসিক রোগীরা যেহেতু ব্রেনের ডাক্তার মনে করতো, নিউরোসার্জন, ব্রেনের ডাক্তার মনে করতো নিউরো মেডিসিন, কিন্তু আজকাল মিডিয়ার কারণে মানুষ জানতে পারছে না মনের রোগ মানে মনের ডাক্তার মানসিক রোগ বিশেষজ্ঞ। সুতরাং আমি মনে করি যে যেই বিভিন্ন পেশার মানুষজন যে সীমাবদ্ধতা ছিল সেখান থেকে মানুষ বের হয়ে সব ধরনের পেশার মানুষজন কিন্তু স্মার্টলি আসে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে ইয়াং জেনারেশন যারা কষ্ট পাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তারা এই ধরনের সমস্যা কোথায় যেতে হবে, ওনারা যায় দেখে যে না মানসিক বা মনের ডাক্তারের কাছে। তো আমি মনে করি বর্তমানে ধীরে ধীরে মানুষের যে ভুল ধারণা যে সোশ্যাল স্টিগমা, যেটা আমি বলতে চাচ্ছি বারবার, এটা অনেক দূর আমার মনে হয় আমরা
ওখান থেকে বের হতে পেরেছি। আমরা যদি অব্যাহতভাবে চেষ্টা করি সব পেশার মানুষ আলটিমেটলি এসে যাবে। তবে কিছু সীমাবদ্ধতা সব দেশে যেমন আছে আমাদের দেশেও থাকবে। অনেকে আইডেন্টিফাই করতে চায় না, অনেকে বুঝতে পারে না ব্রেনের ডাক্তার মানে এই রোগের জন্য কোথায় যেতে হবে। তা আমার মনে হয় মানুষ কিন্তু শিক্ষিতের হার বাড়ার কারণে মানুষ সচেতন হচ্ছে। তো আমি মনে করি আমরা সার্থক যে আমরা একটা জায়গা থেকে, অন্ধকার জায়গা থেকে মানুষজনকে আলোর পথ দেখাতে পেরেছি। এবং বিশেষ করে এখানে সবচেয়ে বড় ভূমিকা আমি আবারও বলবো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপিকে। থ্যাংক ইউ স্যার, আমরা আরও শুনবো আপনার কাছে। স্যার একই কথার সূত্র ধরে একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে স্যার। এই যে স্যার বললেন যে আগে সাধারণত একটু উচ্চবিত্ত বা ধনী মানুষরা বা শিক্ষিত মানুষরা খুব বেশি আসতে চাইতো না, এক ধরনের স্টিগমার কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র মানুষজনরা আসতো। আমি যদি রোগের ধরন বুঝি, যেই আমরা সাধারণত বিষণ্ণতা, দুশ্চিন্তা যেগুলোকে আমরা নিউরোসিস বলে থাকি, আর গুরুতর মানসিক অসুস্থতা যেগুলো সিজোফ্রেনিয়া বা বাইপোলার, অর্থাৎ একেবারে মানে যেগুলোতে সাধারণ মানুষ উন্মাদ বা বদ্ধোন্মাদ বলে থাকে, এইগুলো কি কোনো পার্থক্য দেখছেন? যে আগে একসময় কি শুধু এই যে এখন একটু মন খারাপ হলেও মানুষ ডাক্তারের কাছে যেতে চায়, বা একটু দুশ্চিন্তা হলে বা একটু সূচিবায়ু হলেও সে একটা ডাক্তারের কাছে যেতে চায়, আপনাদের ক্যারিয়ারের শুরুতে কি তেমনটা ছিল, নাকি শুধুমাত্র ওই গুরুতর মানসিক রোগীরাই আসতো? না না না, এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমাদের কেরিয়ার জীবনের প্রথম দিকে আসলে মূলত আমাদেরকে সিজোফ্রেনিয়া, মেনিয়া, ডিপ্রেশন এগুলো নিয়েই পড়ে থাকতো। আচ্ছা, এখন দিন দিন সচেতনতা বাড়ছে। আর আমি শফিন হাসান সাহেবের সাথে আরেকটা কথা অ্যাড করতে চাই যে ইন্টারেস্টিংলি এখন একটা আমরা দেখি যে আমাদের রুগীর একটা উল্লেখযোগ্য অংশ ইয়াং জেনারেশন, যারা বিভিন্ন চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরে ফেলিউর, মানে কোনোভাবেই তার রোগ নিরাময় হচ্ছে না, তার সমস্যার সমাধান হচ্ছে না, বড় বড় পরীক্ষা নিরীক্ষা করছে, কোনোটাই কিছু হচ্ছে না। তারা কিন্তু গুগলে চার্জ দেয় যে আমার এই সমস্যা, তা আমি কী ধরনের ডাক্তার দেখাবো। তখন গুগল সাজেস্ট করে দেয় না, তুমি মানসিক ডাক্তার দেখাও। আচ্ছা, তো আমরা দেখি যে একটা মানে প্র্যাকটিসিং ফিল্ডের একটা উল্লেখযোগ্য অংশ ইয়াং জেনারেশন এই গুগলে চার্জ দিয়ে, তাদের সিমটমগুলো দিয়ে চার্জ দিয়ে এখন মানসিক ডাক্তারের কাছে চলে আসে। তবে হ্যাঁ, ইন জেনারেল যেটা হয় যে পৃথিবী জুড়ে যে মানসিক রোগের হার, সিজোফ্রেনিয়ার হার যা চট্টগ্রামেও তা, এবং মেনিয়া ডিপ্রেশনের হার যা চট্টগ্রামেও তা। তবে হ্যাঁ, কিছু উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের জীবনের কেরিয়ার প্রথম দিকে যখন মানুষের গড় আয়ু অনেক কম ছিল, এখন মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে, যে কারণে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের পেশেন্ট এখন আমাদের কিন্তু চিকিৎসা করতে হচ্ছে, যারা ডিমেনশিয়ার ভুগছে, যেটা 20 বছর আগেও অতটা ছিল না। মানুষের গড় আয়ু বেড়ে যাওয়াতে এই সমস্ত ক্রনিক ডিজিজের সংখ্যা বেড়ে গেছে। আপনারা জানেন যে চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে থাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরি করে বা ইউরোপের দেশে চাকরি করে, তাদের বউরা দেশের মধ্যে থাকে। স্বাভাবিকভাবে তাদের মানসিক স্ট্রেস, মেন্টাল স্ট্রেস অন্য 10 জনের চেয়ে অনেক বেশি। এইসব স্ট্রেস জাতীয় রোগীরাও স্ট্রেস, পেশেন্ট আসছে পারিবারিক আপনাদের সমস্যা, স্ট্রেস। তো তখন প্রথম দিকে তখন এই সমস্ত রোগীরা যখন মানে সোমাটোফর্ম ডিজিজ বা হিস্টেরিয়া লাইক সিমটম নিয়ে আসলো, আমাদের মেডিসিনের ডাক্তাররা খুব হাসাহাসি করতো। তখন আমার কাছে খুব খারাপ লাগতো। তারা ফিটকারি মারতো, দুবাই সিনড্রোম, এই সেই, এগুলো খুব খারাপ লাগতো। কিন্তু তাদের যে মনের যেটা মানে বেদনা, তাদের যে কষ্ট, তাদের স্বামীরা বছরকে বছর ধরে তারা বিদেশে থাকে, শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্য সদস্যদের দ্বারা তারা নির্যাতিত, কোনো সময় আর্থিক অনটন, কোনো সময় নানান রকমের অপবাদে তারা ভুগে। তারা যে এইগুলো থেকে যে এটা মানসিক সমস্যা নিয়ে আসতে পারে, আমরা এটুকু বিবেচনা না করে আমরা ফিটকারি মারতাম যে দুবাই সিনড্রোম, অমুক সমুক। তো এই ধরনের রুগীর অ্যাকচুয়ালি চট্টগ্রাম অঞ্চলে আমার মনে হয় বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে একটু বেশি এই ধরনের স্ট্রেস ডিসঅর্ডার, যে যারা হাজব্যান্ড লিভিং আউটসাইড। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই আপনাদের মাঝে আবার ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। চট্টগ্রামের সেই অপূর্ব সুন্দর পতেঙ্গা সমুদ্র সৈকতে আমাদের মাঝে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালেব স্যার এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান স্যার। শফিউল হাসান স্যার, আমি আপনার কাছে আসছি যে বিরতির আগে মোত্তালেব স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে কী ধরনের পেশেন্ট আসে। তো সেই সূত্র ধরে আপনার কাছে জানতে চাইবো, আপনার তো প্রায় 3 দশকের পথ চলা বা তার চাইতে বেশি অভিজ্ঞতার ভান্ডার নিশ্চয়ই অনেক ভরপুর। তার মধ্য থেকে একটা গল্প যদি আমাদের শোনান, খুব গুরুত্বপূর্ণ কোনো একটা রোগীর এমন একটা গল্প। ধন্যবাদ ডক্টর রয়েল আপনাকে। তো আমার যে পেশাগত জীবনে আমি অনেকগুলো বিষয় আমরা আমাদের চোখে পড়েছে, দেখেছি এবং ওভারকাম করে
আমাদেরকে রুগীদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ হয়েছে। প্রথম যখন আমি একটা রুগী দেখি, সে ছিল ক্লাস 9-এর একটা মহিলা। সে গেল সে আত্মহত্যা করার জোটে। সে আত্মহত্যা করতে গিয়ে সেখান থেকে ফিরে আসলো, তখন মানসিক রোগ বিভাগ তেমন ছিল না পরিচিত। যাই হোক, ভর্তি হলো মেডিসিন ওয়ার্ডে, সেখান থেকে পাঠানো হলো মানসিক রোগ বিভাগে। তো তার ফ্যামিলি ছিল, বাচ্চা ছিল। কিন্তু সে যখন আমি প্রথম ট্রেনিং পিরিয়ডে আমি যখন কাউন্সিলিং করি, সাইকোথেরাপি, আমার যিনি ইনচার্জ ছিলেন, তখন কথা বলতে বলতে দেখলাম ওনাকে কীভাবে সুস্থ করা যায়। তো ওনার সাথে কথা বলতে এক পর্যায়ে তখন তেমন অভিজ্ঞতা হয়নি। তো সে বললো যে স্যার, আমি ঘুরে দাঁড়াতে পারবো, আমার তো পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, যদি আমি একটা চাকরি পাই। তো আমি তাৎক্ষণিক চিন্তা করলাম, আমি তো ডাক্তার, আমি এই 9 পড়া মানুষকে আমার সেটিং লিমিটের বাইরে আমি তো সাহায্য করতে পারি না। আমি ওনাকে বললাম যে আমার এক বন্ধু আছে, এক জায়গায় চাকরি করে, আপনি ওনার সাথে দেখা করেন। যাই উনি ওই চাকরি নিলেন, সেখান থেকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপরে সংসার করলেন। তো ভালো হয়ে গেল। বলে স্যার, আপনি তো আমাকে বাঁচিয়ে রাখলেন। তো এই ধরনের ঘটনাগুলো আসলে মানুষ জানা উচিত যে এখান থেকে পরিত্রাণের উপায় আছে, এখান থেকে সুস্থ হওয়ার নবজীবন পাওয়ার একটা সুযোগ আছে। তো আমি মনে করি আমাদের মানুষজন যদি জানে যে এই ধরনের মনের রোগগুলির সমাধান আছে বিজ্ঞানসম্মত উপায়ে, তাহলে আমার মনে হয় আমাদের যে অভিজ্ঞতাগুলো যারা আসবে আগামী দিনে, তারা এটাকে কাজে লাগাতে পারবে। বিশেষ করে আমরা আমাদের এই উদ্যোগগুলো যদি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় মানসিক রোগ সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন আসবে। একটা আমি কি বলবো, একটা বিপ্লব সাধন হবে। আমরা যেমন অতীতে মানুষের যেমন জোয়ার দেখেছি বিপ্লবে, মানসিক রোগ বিশেষজ্ঞরা যদি এই জিনিসগুলি জানে, আমাদের অভিজ্ঞতা, তাহলে মানুষের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হবে, মানুষ সুস্থ হওয়ার জন্য পাগল প্রাণ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই অনুপ্রেরণাদায়ক একটা গল্প। প্রফেসর মোতালেব স্যার, আপনারও নিশ্চয়ই এই 4 দশকের অভিজ্ঞতা, অনেক গল্প জমে আছে, আমাদেরকে তেমন একটা গল্প যদি শোনান স্যার। আপনারা জানেন যে সুইসাইড, আত্মহত্যা প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে। তো সুইসাইডের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যারা ডিপ্রেশনে ভুগে থাকেন, ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্টরাই সচরাচর সুইসাইড করেন। তো আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, আমি একদিন বিকেলবেলা আমার পার্সোনাল ব্যক্তিগত চেম্বারে যাচ্ছি, আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে এরকম তার বোন 3 তলা থেকে লাফিয়ে এই নিচে পড়ে গেছে, আত্মহত্যার অ্যাটেম্প নিয়েছে, তুই একটু আয়। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে আসলে নিচে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল, বালি টালি ছিল। তো ভাগ্য ভালো যে ওই লাফ দিতে গিয়ে সে বালির মধ্যে পড়ে গেছে, যে কারণে সে বেঁচে গেছে। তো আমি তাদেরকে ওয়ার্ন করে আসলাম। সচরাচর আমাদের দেশের মানুষের একটা ধারণা থাকে যে যারা সুইসাইডের অ্যাটেম্প থেকে একবার বেঁচে যায় তারা আর সুইসাইড করে না। এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত আছে। তো আমি আমার এই বন্ধুকে বললাম যে না, অনেকের মধ্যে এই ধারণাটা আছে, কিন্তু এটা ভুল ধারণা। যারা সুইসাইড করে তারা খুব সিরিয়াস মোটিভেশন নিয়ে করে, এবং যারা সুইসাইড করবে তারা কিন্তু করেই ছাড়বে। কাজে তোমরা খুব সাবধান, তোমার বোনকে সাবধানে রাখো, চোখাচোখি রাখো, যেন সে কোনো ধরনের ফার্দার কোনো অ্যাটেম্প যেন নিতে না পারে। তো আমি এটা তাদেরকে ওয়ার্ন করে আমি আমার চেম্বারে চলে গেলাম। ম্যাটার অফ 15 মিনিটস সে আবার অ্যাটেম্প নিল, এবং ফাইনালি শি কমিটেড সুইসাইড। তো এটা খুব দুঃখজনক আমার জীবনে। এটা বলতে গেলে আমার পেশাগত জীবনের প্রথম দিকের এই ধরনের একটা অভিজ্ঞতা। আমি আমার বন্ধুর বোনকে আমার পেশাগত সাহায্য দিয়ে আমি বাঁচাতে পারি নাই। কিন্তু এরকম অনেক ঘটনা আছে আমাদের জীবনে, অনেক ঘটনা ঘটে আমাদের পেশাগত জীবনে। আরেকটা ঘটনা বিশেষ করে আমি উল্লেখ করতে চাই অল্প কথায়, সেটা হলো যে আমাদের সাইকিয়াট্রির মধ্যে একটা ডিজিজ আছে যেটা আমরা প্যারানয়েড বলি, যে সন্দেহবাদিকতা আছে, মানুষকে সন্দেহ করে যে কেউ তার ক্ষতি করতে চায়, শত্রুতা করে, ষড়যন্ত্র করে, দুশ্মনী করে, এই ধরনের কিছু সিমটম রয়ে গেছে যেটাকে আমরা প্যারানয়েড সিমটমস বলে থাকি। তো এরকম একটা মহিলা রুগী, স্কুল টিচার, তার হাজব্যান্ড সহ আমার কাছে আসলো, এসে চিকিৎসা দিলাম। চিকিৎসা দেওয়ার পরে প্রথমবার আসলো, দ্বিতীয়বার আসলো, দেখি যে আর আসে না। তার হাজব্যান্ড আসছে কিন্তু রুগী আসে না। তো বলে যে আমি জিজ্ঞেস করলাম বারবার যে উনি আসলেন না কেন, তো বলতে চাচ্ছে না। তো জিজ্ঞেস করলাম যে কেন আসলে কারণটা কি আপনি বলেন। তো তখন সে খুব কাচুমাচু হয়ে বলল, আমার এই যে একটা ডান চোখের সাবকনশিয়াসলি ইনভলিউন্টারি টিক্স হয়, মানে চোখ টিপে, যেটা বলে না পিট পিট করে চোখ টিপে। তো মহিলার সাথে যখন কথা বলার সময় আসলে ইনভলিউন্টারিলি আমার চোখ টিপা হয়ে গেছে। মহিলা এই জন্য আমাকে ডাউট করছে যে ওনার ইন্টেনশন ভালো না, উনি আমাকে চোখ টিপ দিছে। তো হাজব্যান্ড তারা বুঝালে যে চোখ টিপ দিছে, নাহলে মারলাম। তো
তো ওনার কথাবার্তা আচার আচরণে তোমার কাছে অন্য কোনো দিকে কোনো সন্দেহজনক মনে হয়েছে? না, সন্দেহজনক মনে হয়নি। তো বললেন না, আমি ওনার কাছে আর যাবো না। তো যাই হোক, রুগীর যেহেতু রুগী আসে নাই, আমরা তো পেশাগতভাবে রুগী না আসলে তো চিকিৎসা দিতে পারি না। তো ন্যাচারালি আমি ওই রুগীকে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বললাম। আমি অন্য রুগী সাইকিয়াট্রিস্টের কাছে ওই পেশেন্টকে ট্রান্সফার করে দিলাম। দুইটা একটা উল্লেখযোগ্য ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের এইসব মজার মজার গল্প বা অনেক ক্ষেত্রে বিষাদময় গল্প অনেক অনুপ্রেরণাদায়ক, মানুষের জনসচেতনতা সৃষ্টি করতে। তার মানে এই গল্পগুলো আমরা যদি মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে পারি, আমাদের জনগণের মাঝে এই ভয় ভীতি বা এই আশঙ্কা বা স্টিগমা কমে তারা হয়তো চিকিৎসামুখী হবেন, আমরা এই প্রত্যাশা করতে পারি। স্যার, আমাদের আরেকটা বিরতির, আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, আমরা তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। স্যার, আমরা একদম সর্বশেষ ভাগে চলে এসেছি। আপনাদের দুজনের কাছেই আমরা জানতে চাইব, প্রথমে মোতালেব স্যার আপনার কাছে, যে এই চট্টগ্রামের যারা জুনিয়র সাইকিয়াট্রিস্ট আছেন বা জুনিয়র ডক্টর যারা আছেন, যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার হিসেবে নিতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আসলে পরামর্শ তো একটাই, সেটা সাইকিয়াট্রিস্ট হোক, চিকিৎসক হিসাবে হোক, যেভাবে হোক, পেশার প্রতি নিবেদিত থাকতে হবে। রুগীকে বুঝতে হবে, রুগীর মন বুঝতে হবে, রুগীর সমস্যা বুঝতে হবে, চিকিৎসা সম্পর্কিত সম্যক ধারণা নিতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা নিয়ে খুব উপকৃত, সেটা হলো আসলে আমার দেশে বিদেশে আমার অনেকগুলো প্রশিক্ষণ আছে, সাইকিয়াট্রি বিষয়ে অনেকগুলো প্রশিক্ষণ আছে। আমি অনেক দেশে অনেক জায়গায় গিয়েছি, অনেক ধরনের সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, অনেকগুলো প্রশিক্ষণ আমি নিয়েছি, যে কারণে আমার কাছে মনে হয় যেন যে আমার এই প্রথাগত যে শিক্ষা, এই শিক্ষার বাইরে এই প্রশিক্ষণগুলো আমাকে অনেক কাজ দিয়েছে। আমি অনেক অভিজ্ঞতা, অন্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। তো একটাই উপদেশ, একটাই অনুরোধ, সেটা হলো যে পেশাগত জ্ঞান বাড়াতে হবে, মানুষের প্রতি আন্তরিকতা বাড়াতে হবে, মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে, পেশার প্রতি নিবেদিত থাকতে হবে। তাইলে পেশাগতভাবে আমরাও সফল হতে পারবো, আমার দেশ এবং মানুষেরও আমরা উপকার করতে পারবো, আমরা কাজে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রফেসর শফিউল হাসান স্যার, আপনার কাছে একই প্রশ্ন, এই নবীন সাইকিয়াট্রিস্ট বা নবীন চিকিৎসক যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ স্যার যদি থাকে? ধন্যবাদ। আসলে আমরাও তো একসময় জুনিয়র ছিলাম। তো আমার পেশাগত জীবন থেকে আমি যেটা বলি, আমি পেশাকে চ্যালেঞ্জ হিসাবে নেই, আর আমি যদি মানুষের কষ্টটা, মনের কষ্টটা বুঝি, আর শুধু শরীরের কষ্ট যেরকম সহজে সমাধান করা যায় না। ধরুন আপনি একটা হার্টের বাইপাস করলেন, 7 দিনে ঘাটা শুকায় যাবে, কিন্তু মনের কষ্ট আমরা জানি যে মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে, এটা উন্নত দেশও। তো আমরা আমাদের নবীন চিকিৎসকরা যদি ওনারা বুঝতে পারে যে মানসিক রুগীদেরকে কী ধরে চিকিৎসক, রোগীবান্ধব চিকিৎসক হতে হবে, এই ধারণা যদি ওনারা মনের মধ্যে লালন করেন, মানুষের প্রতি যদি সহানুভূতিশীল, মানুষকে সহজ পথ যদি দেখিয়ে দেন, কথায় কথায় যদি আমি ইনভেস্টিগেশন না করি। যেমন আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, ব্রিটিশ ফিজিশিয়ানরা বলছেন 90 to 95% ডায়াগনোস ডিপেন্ডস অন হিস্ট্রি, 5 to 10% বাই অল ইনভেস্টিগেশন। তাহলে আমরা যদি সঠিকভাবে হিস্ট্রি যদি নিতে পারি, মানুষকে যদি বোঝাতে পারি এই রোগের এই উপসর্গ, এবং সহজ পথে চিকিৎসা দেওয়ার পথ যদি সহজ করতে পারি, কারণ জানেন আমাদের 80% মানুষ গরিব, ওরা গ্রাম থেকে আসে। আমি ওরা পরীক্ষা দিলাম, পরের দিন আবার গেল, আবার আমি সমাধান দিলাম না। তাহলে আমাকে একজন বিশেষজ্ঞ হিসাবে আমাকে এক্সপার্ট অপিনিয়ন দিতে হবে, যেটা রোগীদের কাছে গ্রহণযোগ্য। আমার পেশাগত জীবন থেকে আমি জুনিয়রদের এটাই বলবো যে তারা রোগীদের প্রতি রোগীবান্ধব চিকিৎসক হিসেবে মনোভাব পোষণ করতে হবে। 2 হচ্ছে নিজেদের প্রফেশনাল কলিগদের সাথে সম্মানজনক সম্পর্ক রাখতে হবে, অন্যান্য পেশাজীবীদের সাথেও তাদের একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং সিনিয়রদের প্রতি তাদের যে সম্মান, তাদের যে পরামর্শ, এগুলো যদি নিতে পারে, আমার মনে হয় বাংলাদেশের চিকিৎসক মানসিক রোগের বিশেষজ্ঞ হিসাবে এখনও অনেক বেশি প্রয়োজন। তাহলে আমার মনে হয় আমাদের জুনিয়র সাইকিয়াট্রিস্টরা উৎসাহিত হবে এবং মানুষের সেবা আরও উন্নত হবে, আমাদের দেশের মানুষ উপকৃত হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়ে আলোকিত করার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। এই চট্টগ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এই পতেঙ্গা সমুদ্র সৈকতের এই প্রাকৃতিক পরিবেশে আমাদের সবারই মন কিন্তু কিছুটা নরম হয়ে গেছে। আমরা সবাই চাই আমাদের মনের যত্ন নিতে, আমরা চাই মানুষ তার মনের যত্ন নিক,
মনের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মিশছি, বিভিন্ন সাইকিয়াট্রিস্টদের সঙ্গে আমরা কথা বলছি, আমরা বের করে আনার চেষ্টা করছি চট্টগ্রামের মানুষের মানসিক স্বাস্থ্যের চাহিদাটি কী, কীভাবে মানুষের মাঝে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা আরও বেশি সৃষ্টি করা যায়। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি পরবর্তী কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।